সো যখন তোমার এইসব মেডিয়েটর বের হয় হিস্টামিন বা লিকোট্রিক্স, এরা কয়েকটা জায়গায় কাজ করে, মোস্ট ইম্পর্টেন্টলি এরা স্মুথ মাসেলের উপর কাজ করে। এবং এরা যেটা করে সেটা হলো ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসেলগুলো আছে ওগুলোকে কনস্ট্রিক্ট করে। ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল যদি কনস্ট্রিক্ট করে তাহলে কী হয়, ব্রঙ্কোস্পাজম হয়। আবার ভাস্কুলার যে স্মুথ মাসেল আছে, ভাস্কুলার স্মুথ মাসেলে আবার কিছু কিছু মাসেল আছে বলে পেরিসাইট কিছু সেল আছে ওগুলোকে কন্ট্রাক্ট করে। পেরিসাইটকে কন্ট্রাক্ট করে যেটা হয়, যেটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে গ্যাপ তৈরি হয়, তখন হলো ফ্লুইড লিকেজ হয়, ফ্লুইড লিক করে ভেসেলের ভিতর থেকে ভেসেলের বাইরে, মানে এক্সট্রা ভাস্কুলার স্পেসে ফ্লুইড লিক হয়। পেরিসাইট হলো কাইন্ড অফ লাইক তো ভেসেলের গায়ে থাকে, এরা কন্ট্রাক্ট করলে দুইটা এন্ডোথেলিয়ামের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। যদি গ্যাপ তৈরি হয় তাহলে পারমেবিলিটি বেড়ে গেল, কারণ ভ্যাসকুলার পারমেবিলিটি বাড়লে কী হবে, ভেসেলের ভিতর থেকে ফ্লুইডটা ভেসেলের বাইরে যাবে। সো তখন তাদের রেসপিরেটরি ট্রিতে দুইটা প্রবলেম হচ্ছে। একটা রেসপিরেটরিতে যে ব্রঙ্কিয়াল মাসেলগুলো আছে কন্ট্রাক্ট করতেছে, ব্রঙ্কোস্পাজম, প্লাস রেসপিরেটরি ট্রিতে সিক্রেশন বাড়তেছে। কারণ কি, একটা হলো ভ্যাসেল থেকে লিক হচ্ছে এক, প্লাস হলো যে নর্মাল যে লোকাল গ্ল্যান্ডগুলো আছে এগুলো হাইপার অ্যাক্টিভ থাকে, ওইসব গ্ল্যান্ড থেকেও এক্সেসিভ সিক্রেশন হয়। বাট গ্ল্যান্ড থেকে সিক্রেশন বেশি হয়, সবচেয়ে বেশি সেটা হলো তোমার ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হয় তাহলে সিক্রেশন তত বেশি হয়। বাট অ্যাজমাতেও তোমার সিক্রেশন হয়। কী বলে আছে তাহলে অ্যাজমাতে তোমার মোস্ট কমনলি যেটা দেখা যায় যে ইন্টারমিটেন্ট রেসপিরেটরি সিমটম। ইন্টারমিটেন্ট মানে যখন অ্যাটাক হবে তখনই শুধু সিমটম থাকবে, বাট উইদিন দ্য আফটার দ্য অ্যাটাক একদম পেশেন্ট সম্পূর্ণ ভালো থাকবে। মানে অ্যাজমার জিনিসটা হলো ইন্টারমিটেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস। এটা হলো মোস্ট কমন সিমটম প্রেজেন্টিং প্রবলেম, যে ধরো একটা পেশেন্ট অ্যাটাক হচ্ছে, যখন অ্যাটাক হবে তখন মনে হবে একদম দম বের হয়ে যাচ্ছে, বাট অ্যাটাকটা যখন তোমার সাবসাইড করবে ড্রাগ দিয়ে অথবা না দিয়ে, সাবসাইড করলে পরে পেশেন্ট একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না পেশেন্টের। মানে এই ভালো, এই খুব খারাপ, যখন ভালো খুবই ভালো, যখন খারাপ খুবই খারাপ, ঠিক আছে। এবং এটা হয় এই কারণে যে এই মেডিয়েটরগুলো আছে, এই মেডিয়েটরগুলো তো তোমার অ্যালার্জেন এক্সপোজারের পরে রিলিজ হয়, এবং একটা পর্যায়ে দেখা যায় কি মেডিয়েটরগুলোর যে অ্যাকশন সেটার একটা লিমিট আছে, যে এতক্ষণের অ্যাকশন করবে, তারপরে এদের কনসেন্ট্রেশন ফল করে, তখন আর ওরা যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে প্লাস ভাস্কুলার পারমেবিলিটি বাড়ায় যার মাধ্যমে সিক্রেশন হয়, ওগুলার হয় না। এবং আমরা তো ড্রাগস দিচ্ছি, ড্রাগস দিলে পরে সেই রিকভারিটা র্যাপিড হয়, ড্রাগস না দিলে রিকভারিটা স্লো হয়, বাট আলটিমেটলি আর রিকভার করে যায়। হ্যাঁ ঠিক আছে, যদি খুব সিভিয়ার অ্যাজমা হয় তখন ওখান থেকে পেশেন্ট মারাও যেতে পারে, কিন্তু হ্যাঁ একটা লেভেল আছে, ওই লেভেলটা যখন ক্রস করে যাবে, একটা টাইম পিরিয়ড আছে, ওই টাইম পিরিয়ড ক্রস করে গেলে পেশেন্ট আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ টাইম জোন আছে, এটা এক একটা পেশেন্ট এক এক রকম, একদম ডেফিনেট টাইম পিরিয়ড নাই। কমনলি দেখা যায় যে অ্যাজমা পেশেন্টের যে অ্যাটাক হয় 1-2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে যায়, 2-3 দিন থাকে আবার ভালো হয়ে যায়। কারো ক্ষেত্রে অ্যাটাক অনেক শর্ট লিভড হয়, কারো ক্ষেত্রে অ্যাটাক একটু লং লিভড হয়, বাট ইন বিটুইন অ্যাটাকস পেশেন্ট ইজ কমপ্লিটলি হেলদি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করতে হবে। আমরা যখন অ্যাজমার সাথে সিওপিডি ডিফারেন্স পড়বো এরপরে তখন এটা দেখব। এবং অ্যাজমা তাহলে সিমটমটা কী হবে, যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, কোথায় হয়, এটা কি লার্জ এরিয়াতে হয় নাকি স্মল এরিয়াতে হয়? স্মল এরিয়া। কেন? কারণ লার্জ এরিয়া যেগুলো আছে যেমন ব্রঙ্কাস, ট্রাকিয়া, লার্জ এরিয়াতে কিন্তু কার্টিলেজ থাকে। কার্টিলেজ থাকলে পরে ওরা কিন্তু কালাপস করতে পারে না। কার্টিলেজ থাকার মেইন উদ্দেশ্য হলো যাতে করে এরা কালাপস না করে, এই কারণে ওরা নর্মালি কন্ট্রাক্ট করে। কিন্তু স্মল এরিয়া যেগুলো আছে ব্রঙ্কিয়ালস, ওখানে স্মুথ মাসেল থাকে, ওখানে কোনো কার্টিলেজ থাকে না, দ্যাটস ওয়াই ওগুলো হলো কনস্ট্রিক্ট করে। এবং যদি এরিয়া কনস্ট্রিক্ট করে তখন কমনলি আমরা যে সিমটমটা পেশেন্টরা বলে যে বুকের মধ্যে শ্বাসা আওয়াজ করে, এটা বলে হুইজ। হ্যাঁ হুইজ। এবং এটা তুমি যখন স্টেথোস্কোপ দিয়ে শুনবা তখন এটা নাম হবে ব্রঙ্কাই। বলো সমস্যা নেই, তুমি যদি বলো তাহলে এই দুটো হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম, যে পেশেন্টের হুইজ হচ্ছে, বুকে শ্বাসা আওয়াজ করতেছে। তুমি যখন পেশেন্টে জিজ্ঞেস করবা যে শ্বাসকষ্ট আছে কিনা, তখন বলবে হ্যাঁ শ্বাসকষ্ট হয়। দম নর্মালি দেখা যায় যে নর্মালি দম ফেলতে কষ্ট হয় বেশি, বা শ্বাস ফেলতে কষ্ট হয় বেশি, শ্বাস নেওয়া হচ্ছে দুটোতেই কষ্ট হয় অ্যাকচুয়ালি, যেহেতু এয়ারওয়ে ন্যারো হয়ে গেছে, দম নিতেও কষ্ট হয়, ছাড়তেও কষ্ট হয়, কিন্তু ছাড়ার কষ্টটা বেশি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে পেশেন্টকে হিস্ট্রি নিলে বলবে শ্বাসকষ্ট হয় এবং পেশেন্টের বুকে শ্বাস আওয়াজ করে ইন্টারমিটেন্ট।
এবং হিস্ট্রিতে আমরা এক্সপোজার হিস্ট্রি পাবো, যে একটা স্পেসিফিক সিচুয়েশন, যে কোল্ড, ঠান্ডা, বেশি ঠান্ডা লাগলে হয়, অথবা পেশেন্ট বাইরে ধুলাবালিতে গেলে হয়, অথবা ঘরের মধ্যে যে তোমার অনেক সময় ঘর ঝাড়ু দেয় তখন ধুলা হয়, ওটা থেকে হয়। আবার বাইরে যেমন বসন্তকাল, এটা জাপানে হয়, জাপানে বসন্তকালে ওখানে প্রচুর পোলেন আছে, মানে ওদের অনেক গাছ, চেরি গাছ বা এরকম অনেক প্রচুর ফুলের গাছ, ওখান থেকে প্রচুর পোলেন হলো বাতাসে ছড়ায় যায়, এবং তখন ওদের অ্যাজমা হয়, হে ফিভার হয়। হে ফিভার কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন, পোলেনের জন্য হয়, বাট ওটা অ্যালার্জিক রিয়াকশন, টাইফয়েড হাইপারসেনসিটিভ রিয়াকশন। সো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টিপিক্যাল ম্যানিফেস্টেশন। এবং পেশেন্টের এজ থাকে 2-3 থেকে শুরু হয়, অ্যাভারেজ এজ 5-6 ইয়ার্সের কমনলি বেশিরভাগ পেশেন্ট প্রেজেন্ট করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বলা হয় যে অ্যাডাল্ট অনসেট অ্যাজমা। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যাজমা অনসেটটা বেশ ডিলে হতে পারে, ধর আমাদের বয়স লাইক 25-26 ইয়ার্স, অথবা ইভেন কিছু কিছু ক্ষেত্রে 40 ইয়ার্সও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বাট এটা লেস কমন। মোস্ট কমন প্রেজেন্টেশন হলো পেডিয়াট্রিক এজ পপুলেশনে কিন্তু অ্যাজমা পেশেন্ট সবচেয়ে বেশি, এটা মনে রাখবা। ডিস্ট্রিবিউশনটা আমি বলতেছি, এপিডেমিওলজি, এটা পিডিয়াট্রিক্সে সবচেয়ে বেশি, বাট যখন অ্যাডাল্ট হয় তখন দেখা যায় যে অনেকেই পারসিস্ট করে। অ্যাজমা কিন্তু এরকম না যে সম্পূর্ণ ভালো হয়ে যায়, এটা কখনো ভালো হয় না। অ্যাজমা সবসময় ওই যে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো কন্ট্রোলে রাখতে হয়, এবং আমরা পরে ট্রিটমেন্ট যখন বলবো তখন সেটা আমরা আলাপ করবো। আমি যেটা বলছি সেটা কিন্তু অনসেট, যে কখন থেকে শুরু হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পেডিয়াট্রিক স্টেজে শুরু হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা এরকম ইয়ং অ্যাডাল্ট অথবা ওল্ডার অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, স্টার্ট হচ্ছে, তার আগে খাওয়া দাওয়া কোনো কিছু ছিল না, এই প্রথম নতুন করে হচ্ছে, এটা হতে পারে। যাই হোক, এটা হলো তার ন্যাচারাল হিস্ট্রি। এখন আমরা যখন পেশেন্টকে এক্সামিন করবো তখন আমরা আরও কিছু ফিচার পাবো। ধরো একটা পেশেন্ট অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা নিয়ে আসছে, তখন তো আমরা বললাম যে হুইজ পাবো এবং রেসপিরেটরি ডিজিজ পাবো। এখন এটা যদি আমরা পেশেন্টকে এক্সামিন করি, জাস্ট জেনারেল এক্সামিনেশন প্লাস রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করি, তাহলে কী কী পাবো এটা তোমাদের কমনলি আসে। আমরা কিন্তু এক্সামিন করে একটা ওভারভিউ নেই, জেনারেল এক্সামিনেশনে আমরা দেখব পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি, মানে ইনক্রিজ রেসপিরেটরি রেট মোর দ্যান দ্য 80। এবং যদি সিভিয়ার অ্যাজমা হয়, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হয়, তখন পেশেন্টের সাইনোসিস থাকবে, পেশেন্টের টাকিকার্ডিয়া থাকবে। এবং অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে পালসটা আমরা বলি যে এক ধরনের স্পেশাল পালস পাওয়া যায়, যেটা ব্লাড প্রেশার মেপে দেখা হয়, সেগুলো পালসিস প্যারক্সিস পাওয়া যায়। আমরা এটা নিয়ে আবার ডিসকাস করবো পালসিস প্যারক্সিস কী, সেটা যখন সিভিএস পড়বো তখন অ্যাকচুয়ালি পালসিস প্যারক্সিসের মোস্ট কমন কজগুলো হলো সিভিএস কজ, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট বা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস বলে পালসিস প্যারক্সিস হয়। মেকানিজমটা আমরা ওখানে ডিসকাস করবো। যেহেতু আমরা রেসপিরেটরি পড়তে জাস্ট জানি যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, ইভেন অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, ওগুলোতে কিন্তু তোমার পালস প্যারক্সিস হতে পারে। এবং এটা কিন্তু পালস না, এটা অ্যাকচুয়ালি বিপি মাপে আমরা পরে আবার ডিসকাস করবো। নেক্সট হলো আমরা পেশেন্ট যদি ফেস এক্সামিন করি, ফেসে তো সাইনোসিস পাবো। আর ফেসে অনেক সময় দেখা যায় বাচ্চা যদি হয়, বাচ্চাদের অ্যাজমা হলে তার নোজগুলো ফ্লেয়ার থাকে, নোজগুলো ফুলে যায়, এই জায়গাটা নাকটা ফুলে থাকে, এটা বলে নেজাল ফ্লেয়ারিং। ফ্লেয়ারিং আচ্ছা, আরেকটা জিনিস হয় গ্রান্টিং। গ্রান্টিং হয়, গ্রান্টিং মানে হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই জিনিসটা বোঝা যায়। মানে কি যে স্ট্রাইডার না, কিন্তু স্ট্রাইডার না, গ্রান্টিংটা ডিফারেন্ট। গ্রান্টিংটা যদি তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটা তুমি ভিজিবলি বুঝতে পারো, মানে ধরো মানে যে এগুলো প্রমিনেন্ট হয়েছে। আচ্ছা, এটাও একটা ম্যানিফেস্টেশন, যে এটা হলো তোমার প্রমিনেন্স অফ এক্সেসরি মাসলস অফ রেসপিরেশন। এটা একটা অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি বা অ্যাকুট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই দুটোতেই তোমার পাওয়া যায় যে এক্সেসরি মাসলসগুলো ইউজ করে রেসপিরেশনে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাই ইন্টারকোস্টাল রিসেশন, ইন্টারকোস্টাল স্পেসগুলো ভিতরে ঢুকে যায়, চেস্টের ভিতরে ঢুকে যায়, চেস্ট ইনড্রোম অথবা ইন্টারকোস্টাল রিসেশন। চেস্ট ইনড্রোম যখন লোয়ার চেস্টে তোমার এটা হবে, ইন্টারকোস্টাল রিসেশন হবে, তখন রিবস সহ ঢুকে যায়, তখন এটাকে বলে চেস্ট ইনড্রোম। আর এটা কি ইন্টারকোস্টাল রিসেশন? হ্যাঁ, মানে ইন্টারকোস্টাল যে স্পেসটা আছে ওইটা হলো ভিতরের দিকে ঢুকে যায়, ইন্সপাইরেশন। আচ্ছা, মশা ঢুকতেছে, আমাকে দেখতেছি আমি মশা দেখতে। আরে ঝুম্পা, ওকে, তাহলে আমরা পেশেন্টকে জাস্ট রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করি, এগুলো কিন্তু জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস। রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করলে না কয়েল দিবে, আমাদের স্প্রে দেওয়াই বেটার, কয়েল আবার পরে আবার স্প্রে দিতে অবশ্য ইন্ডিভিজুয়াল হাইপার সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করবে, কেউ কয়েল হাইপার সেন্সিটিভ, কেউ স্প্রে হাইপার সেন্সিটিভ।
আই ডোন্ট নো। স্প্রে কি কারো প্রবলেম আছে? আমার কয়েলে প্রবলেম আছে। আমার কি লিখলাম? ইন্টারকোস্টাল কি? Recession. রিসেশন। রিসেশন মানে ইন্টারকোস্টাল স্পেসের ভিতরে ঢুকে যাওয়া। নেক্সট অ্যাকচুয়ালি এগুলো ইন্সপেকশনের ফাইন্ডিং। রেসপিরেটরি সিস্টেম যদি ইন্সপেকশন করো তখন তুমি এগুলো দেখবা। আমরা যদি পালপেশন করি তাহলে আমরা কী পাবো? সেটা হলো পালপেশনে আমরা কয়টা জিনিস দেখি? চারটা। ট্রাকিয়া, অ্যাপেক্স পিচ, তারপরে আমরা দেখি যে ভোকাল ফ্রেমিটাস এবং এক্সপান্সিবিলিটি। এখানে যদি অ্যাজমা হয়, অ্যাজমাতে নর্মালি ট্রাকিয়াতে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় না, অ্যাপেক্স পিচটা নর্মালি থাকে, বাট যখন আমরা ভোকাল ফ্রেমিটাস দেখবো এটা একটু বাড়তে পারে, ইনক্রিজ হতে পারে অল্প একটু, আবার অনেক সময় ডিক্রিজড হতে পারে। এটা একদম ডেফিনিট না। এই জিনিসটা আমি বুঝি না, ইনক্রিজ ডিক্রিজ কেমন? ও ডিপেন্ড করবে এয়ার এন্ট্রির উপর, কতটুকু এয়ার এন্ট্রি হচ্ছে। যদি তোমার মাইল্ড বা মডারেটলি এক্সারভেশন হয় তখন এয়ার এন্ট্রিগুলো ভালো থাকে, বাট যখন একদম সিভিয়ার অ্যাজমা হয় তখন চেস্ট সাইলেন্ট হয়ে যায়। একটা কন্ডিশন সাইলেন্ট চেস্ট, যখন মানে চেস্টে এয়ার এন্ট্রি হতে পারে না, চেস্টে তুমি কোনো সাউন্ডই পাও না, ভোকাল ফ্রেমিটাস সাউন্ড পাওয়া না। অ্যাকচুয়ালি ভোকাল ফ্রেমিটাস সাউন্ড টেস্ট করার কোনো অবস্থা থাকে না, পেশেন্টের অবস্থা তো খারাপ থাকে। ওকে, আমরা যখন আবার করবো পার্কাস করে যদি অ্যাকুট সিভিয়ার অ্যাজমা থাকে অথবা জাস্ট ক্রনিক অ্যাজমা, তখন তার লাংসটা একটু হাইপার রেজোনেন্ট থাকে। হাইপার রেজোনেন্ট না, ইনক্রিজ রেজোনেন্স থাকে। যেহেতু তোমার এক্সপিরেশনের প্রবলেম, সো লাংসে এয়ার ট্র্যাপিং হয়। আচ্ছা, এয়ার ট্র্যাপিংটা মানে বুঝতে যাচ্ছি তোমাকে। ধরো লাংস হলো একটা সিস্টেম, এই সিস্টেমে একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, এবং একই জায়গায় দেওয়া হয়। এখন অ্যাজমা বা সিওপিডি এগুলো হলো এক্সপিরেশনে বেশি প্রবলেম হয়। ইন্সপিরেশনের প্রবলেম থাকতে পারে, বাট মেইন প্রবলেমটা হলো এক্সপিরেশন। শ্বাস নিলাম আমি ঠিক মতো, কিন্তু যখন শ্বাস ছাড়বো তখন এয়ারওয়েগুলো কলাপস করে, ফলে তোমার শ্বাস ছাড়ার সময় আমি শ্বাসটা সুন্দর ছাড়তে পারি না। দ্যাটস ওয়াই আমি ধরো 500 ml নিলাম, প্রত্যেকটা ব্রেথে আমরা টাইটাল বলি হলো 500, ছাড়লাম হলো 400, বাকি 100 কোথায় গেল? ওটা কিন্তু রয়ে গেল। 500 নিলাম, 400 ছাড়লাম, বাকি 100 রয়ে গেল, ট্র্যাপ হয়ে গেল কোথায়? রেসপিরেটরি ট্রিতে, কমনলি অ্যালভিওলাই। ফলে লাংসের ভিতরে যে স্পেসটা আছে সেটা বেড়ে যায়, বা রেসিডুয়াল ভলিউম যেটাকে বলি আমরা, রেসিডুয়াল ভলিউমটা বেড়ে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমার লাংসে যদি বেশি বাতাস থাকে তখন আমরা রেজোনেন্সটা একটু বেশি পাবো। আমরা যখন অসকালটেট করবো, অসকালটেট করলে যেহেতু আমার এক্সপিরেশনের প্রবলেম, তাহলে আমার ব্রেথ সাউন্ডটা, প্রথম কথা হলো যেহেতু আমার একটা প্রবলেম আসছে, শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, নর্মালি ব্রেথ সাউন্ডটা প্রলং হবে। কোন ফেসে? এক্সপিরেশন, বাট সাউন্ডটা মোটামুটি নর্মাল থাকে। তাহলে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। কেন? বিকজ আই ক্যানট এক্সপায়ার অ্যাজ ওয়েল অ্যাজ আই ডু। এক্সপিরেশনে যেহেতু প্রবলেম থাকে, আমার সময় লাগে বেশি, ছাড়তে সময় লাগে বেশি। সো ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। এবং যেহেতু আমরা বললাম যে এয়ারওয়ে যদি ন্যারো হয়ে যায়, চিকন একটা রাস্তায় যখন বাতাস যাবে তখন শোষ আওয়াজ করবে, বাইরে থেকে শুনলে সেটা হুইস, চেস্টে একটা আমরা যদি ইয়ারপিস বসায় শুনি তাহলে সেটা হলো রংখাই, তাহলে আমরা রংখাই পাবো। এবং অনেক সময় দেখা যায়, মাঝে সবসময় না, অনেক সময় যে সিক্রেশন হয়তো রেসপিরেটরি যদি সিক্রেশন বাড়ে, কিন্তু অ্যাকুট অ্যাজমাটাকে সিক্রেশন হয় রেসপিরেটরি ট্রিতে। এবং অনেক সময় দেখা যায় সিক্রেশনগুলো নিচের দিকে জমা হয়। জমা হলে কী হবে? তখন ওই সিক্রেশন যদি নাড়াচাড়া করবে, শ্বাস নেবে, নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করলে যে সাউন্ডটা পাওয়া যায় সেটা হলো ক্র্যাকলস। তুমি অল্প একটু ক্র্যাকলস পেতে পারো, ওটা এসেনশিয়াল না। ক্র্যাকলস ইজ নট এসেনশিয়াল ফর ডায়াগনোসিস। বাট ওই যে বললাম, ওই যে সমুদ্রের মধ্যে যখন ঢেউ এসে লাগে তখন যে একটু আওয়াজ হয়, ওইটা হলো ক্র্যাকলস। অ্যাকচুয়ালি ওটা আমি বলতেছি, অ্যাকচুয়ালি প্রত্যেকে তুমি যখন ক্র্যাকলস শুনবা তখন তোমার একটা পারসেপশন থাকবে, তোমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা তো এরকম শুনতে, তোমারটা যেরকম এক্সপিরিয়েন্স আমারটা এক্সপিরিয়েন্স মিলবে না। আমরা হলো আরেকজনের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতেছি, কিন্তু আমি যখন শুনবো রিয়েল ক্র্যাকল, আমার কাছে একটা জিনিসের সাথে আমি মিলাবো যে আমি তখন এরকম একটা সাউন্ড শুনছিলাম, এটা ইউজার করতে। ঠিক আছে, এই কারণে শুনতে হবে। আচ্ছা ভাইয়া, এটা বলে মিউজিক্যাল, কিন্তু আমি তো আসলে কিছু বুঝলাম না কিরকম টাইপ সাউন্ড এটা। না ওইটা ওই যে জোরে জোরে আওয়াজ। মিউজিক্যাল বলে, অ্যাকচুয়ালি আমার কাছে মিউজিক্যাল মনে হয় না। এটা সহজ কথা হলো যে চিকন একটা চিকন সুর, দ্যাটস অল। নর্মালি লাংসের সাউন্ডটা হলো, ধরো তুমি যখন ট্রাকিয়াতে শুনবা, ওইটাই হলো অ্যাকচুয়ালি ট্রাকিয়াতে যে সাউন্ডটা হয় ওটা কিন্তু রংকার মতো সাউন্ড। ওই সাউন্ডটা রংকার মতো না, কাছাকাছি। রংকার হলো চিকন একটা জায়গাতে বাতাসটা যে যাচ্ছে, শীষ দেওয়ার মতো খানিকটা, কিন্তু শীষ দেওয়ার মতো না পুরোপুরি। আমি আমার কথা বলতেছি, এটা শুনছো তো রংকার মনে হয়।
আচ্ছা ভাই, ওই যে অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ডগুলো না, মানে কেমনে বুঝবো যে এটা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন বা ব্রঙ্কিয়াল বা ডিমিনিশ, এগুলো তো মানে কেমনে ও আচ্ছা আচ্ছা, তোমার কিছু আইডিয়া আছে। প্রথম কথা হলো তুমি নর্মাল ব্রেথ সাউন্ড শুনতে হবে। তুমি যখন নর্মাল ব্রেথ সাউন্ড শুনবা তখন তুমি দেখবা যে টাইম গ্যাপ থাকে, ইন্সপিরেশন এক্সপিরেশন, এবং দেখা যাবে যে ইন্সপিরেশন এক্সপিরেশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে, 1 সেকেন্ডের মতো ডিফারেন্স থাকে। কিন্তু যখন তুমি একটা অ্যাজমা পেশেন্ট বা সিভিল পেশেন্টদের এক্সিকিউশন করবা, দেখবা যে ইন্সপিরেশন ফেজটা মোটামুটি শর্ট, কিন্তু এক্সপিরিয়েন্স ফেজটা একটু প্রলং, ধরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এক্সট্রা লাগছে। এটা অ্যাকচুয়ালি তোমাকে শুনে বুঝতে হবে। জাস্ট এখন এই টাইম বেশি সময় লাগতেছে, এটা তোমার হলো যে সেন্স, যে ইন্সপিরেশনটা মোটামুটি ঠিক আছে, ইন্সপিরেশনের চেয়ে বেশি হয়ে গেছে, বেশ খানিকটা বেশি হয়। জাস্ট শুনতেই হবে, তাই তো? কাইন্ড অফ। আমি তো ওই যে পেশেন্টকে দিছিলাম, আমি জাস্ট অ্যাজমা শুনেই আমি ওইটা বলে দিয়েছি। তুমি তাহলে তুমি অ্যাকচুয়ালি আগে নর্মালটা তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, যে নর্মাল ব্রিথ সাউন্ড ইন্সপিরেশনে কতক্ষণ লাগে, এক্সপিরেশনে কতক্ষণ লাগে, সেটা তুমি শুনে তোমার মধ্যে একটা মেন্টাল ক্লক তৈরি হবে। কারণ তোকে বলবো টাইম বলবো, কিন্তু মেন্টাল ক্লক তৈরি না হলে তুমি বুঝবে না। তোমার কাছে তখন একটা আইডিয়া হয়ে যাবে, মেন্টালটা গেস হয়ে যাবে যে এটা এত প্রলং হচ্ছে, এতক্ষণ তো হওয়ার কথা না, এতক্ষণ তো বেশি সময় লাগতেছে তার এক্সপিরেশন করতে। আচ্ছা, নর্মালের সাথে কম্পেয়ার করতে আমার সাথে কমপ্লিট করতে হবে, এবং একদিনে হবে না, এটা কয়েকদিনের মধ্যে হবে, সময় লাগবে। নেক্সট হলো তোমার রং খায়ের কথা বললাম। আর যখন ভোকাল রেজোনেন্স করি তাহলে ভোকাল রেজোনেন্স একটু বেশি হবে। ভোকাল রেজোনেন্স কীভাবে করে তো জানো, বেশি বলবো 3 বলবে, অথবা যে কোনো যুক্ত শব্দ বলতে হবে, আমরা সাবজেক্ট করবো, দেখবো একটু বেশি। কেন? কারণ হলো যে ওখানে একটু বাতাসের পরিমাণ বেশি। এটাই মানে ভোকাল রেজোনেন্স অত ইম্পর্টেন্ট না এখানে। মোস্ট ইম্পর্টেন্ট হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন, সাথে রং খায়। এটা হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফাইন্ডিং। কিছুই না পারো এটা বললে মোটা না, সব পারলা এটা বলতে না। ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন উইথ রং খায়, রং খায় বলতে হবে। রং খায় বলতে হবে। এটা হলো অসকালটেশন ফাইন্ডিং। অসকালটেশন ফাইন্ডিং হলে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আগে রং খাই বলছিলাম। না, রং খাই তোমরা পরে দেখি, আগে তোমরা ব্রেথ সাউন্ড দেখি, তারপরে সাউন্ড পরে। এটা ল্যাব সাউন্ড। আচ্ছা, এটা হলো তোমার তাহলে পেশেন্টের এক্সামিনেশন ফাইন্ডিংস, পেশেন্টের ইনভেস্টিগেশন করতে হবে এখন আমাদের। আমরা যখন একটা পেশেন্টকে লাংসের জন্য ইনভেস্টিগেশন করি, বেস্ট ইনভেস্টিগেশন হলো চেস্ট এক্সরে সবার আগে। চেস্ট এক্সরে করে অ্যাজমা পেশেন্টে কী পাবো দেখবো, যেহেতু এয়ার ট্র্যাপিং হয়, এক্সপিরেশনটা প্রবলেম, এয়ার ট্র্যাপিং হচ্ছে, সো চেস্টটা একটু বড় থাকবে, লাংসগুলো একটু বড় থাকবে। আর লাংস যে বড় হয়ে গেছে কীভাবে বুঝবো? মোস্ট কমনলি যেটা ইজি আমার কাছে মনে হয় সেটা হলো ডায়াফ্রামটা নর্মালি একটা কার্ভ স্ট্রাকচার, তাই না? বেশ কার্ভ। তাহলে লাংস যদি বড় হয় তাহলে লাংস নিচের দিকে চাপ দেবে ডায়াফ্রামকে, ডায়াফ্রামটা একটু ফ্ল্যাটেন হয়ে যাবে। এবং এইটাই হলো আমার কাছে মনে হয় মোস্ট ইজিয়েস্ট। আর একটা হলো তোমার ইন্টারন্যাশনাল যে স্পেসটা আছে সেটাও একটু ওয়াইড হয়েছে, বাট সেটা আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের কত বোঝা কঠিন। হ্যাঁ, মানে ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়, এটা মোটামুটি ভালো করেছে। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস বেড়ে যাওয়াটা এটা মাপতে হয়, প্লাস চোখে একটা গেস করতে হয়, বাট এটা কঠিন আমার কাছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। বাট flattening of the diaphragm is the most important feature of hyperinflation of lung. Hyperinflation কেন হচ্ছে? যেহেতু এয়ার ট্র্যাপিং হচ্ছে, ডায়াফ্রাম কি ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে যে ডোম থাকছে, ডোমটা যে কার্ভ না, এই কার্ভটা কমে যাবে। যেহেতু লাংস উপর থেকে ফুলতেছে, সে হলো ডায়াফ্রামকে চাপ দেবে। যদি চাপ দাও ডায়াফ্রাম থেকে, ডায়াফ্রামটা তাহলে ফ্ল্যাট হয়ে যাবে, চাপ খেয়ে ট্যাপ খেয়ে যাবে আর কি। তাহলে এটা হলো চেস্ট এক্সরে ফাইন্ডিংস। তাহলে আমরা অ্যাজমাটা শেষ করে তারপরে তাহলে অ্যাজমাতে তাহলে আমরা নেক্সট ইনভেস্টিগেশন অনেকগুলো করা যায়, বাট আমার কাছে মনে হয় নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন হবে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি তো মনে হয় তোমরা পড়ছো ফিজিওলজিতে। স্পাইরোমেট্রিতে আমরা ভলিউম দেখি, যে লাং ভলিউমস ইন ডিফারেন্ট স্টেজেস। স্পাইরোমেট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দুইটা জিনিস আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা, একটা হলো FEV1, মানে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি মেইনলি আমরা যেটা দেখি সেটা হলো ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। কীভাবে দেখা হয়? ধরো আমি পেশেন্ট, আমি কী করবো, সিম্পলি একটা অ্যাজ ডিপ অ্যাজ আই ক্যান আমি একটা ব্রেথ নিব,
অ্যান্ড এজ ফোর্সফুলি এজ আই ক্যান আমি ব্রেথ ছাড়বো, যতক্ষণ ছাড়তে পারি। এই যে লাস্ট ছাড়তেছি ওইটা কিন্তু আমার ফোর্স ফাইনাল ক্যাপাসিটি। যখন আমি ছাড়তেছি, ছাড়ার সময় প্রথম 1 সেকেন্ডে যতটুকু ছাড়বো এটা হলো FEV1, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড। আর যে পুরোটা ভলিউম যতটুকু ছাড়লাম সেটা হলো ফোর্স ফাইনাল ক্যাপাসিটি টোটালটা। কারণ ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল FVC। আর FVCর প্রথম 1 সেকেন্ডে যে FVCটা আছে সেটা হলো FEV1। নর্মালি এটার একটা ভ্যালু আছে, ভ্যালুটা মুখস্থ করার দরকার নেই, এখন রিপোর্টে দেওয়া থাকে। FEV1 যেটা আছে, যাদের অ্যাজমা আছে তাদের FEV1টা অনেক কম থাকে। বলা হয় যে FEV1 একটা প্রেডিক্টেড ভ্যালু আছে, একটা এইজ অনুযায়ী, সেক্স অনুযায়ী একটা প্রেডিক্টেড ভ্যালু আছে যে এই বয়সে এই সেক্সের একটা মানুষের, হেলদি মানুষের FEV1 এতটুকু থাকা উচিত। এবং 80% যদি এই ভ্যালুর 80% পর্যন্ত থাকে তাহলে এটা নর্মাল। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো একটা ভ্যালু হলো ধরো আমি 2 লিটার ধরলাম, এটা এক্স্যাক্টলি সত্য না, 2 লিটার হলো নর্মাল FEV1। কারো ক্ষেত্রে তার 1.6 লিটার আছে নর্মাল, কিন্তু 1.6 হলো 2-এর 80%। অথবা যদি 1 লিটার ধরো তার 800 ml আছে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যদি তার 800 ml কমে যায় তাহলে বলতে হবে ইটস লেস দেন নর্মাল, মানে ইটস লেস দেন 80% অফ দ্য প্রেডিক্টেড। প্রেডিক্টেড মানে হলো 1 লিটার, যেটা আমরা অ্যাবসলিউট চাই, নর্মাল যেটা, এটা হলো প্রেডিক্টেড। এই যে টার্মগুলো একটা নিয়ে এক্সপ্লেন করতেছে আর কি। আর নর্মালটার 80%-এর কম যদি থাকে তাহলে সেটাই হলো তোমার অ্যাবনর্মাল। বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় 75% অনেক সময় নেয়, 75% কম হলে সেটা হলো অ্যাবনর্মাল। প্রেডিক্টেড আমার যে ভ্যালু আছে বা নর্মাল যে ভ্যালু আছে তার তুলনায় 75%-এর কম আছে আমার ভ্যালু পেশেন্টের ক্ষেত্রে, এবং এটাই হলো সিগনিফিকেন্ট। ঠিক আছে, এটা আমার দিকে ইন্ডিকেট করে। এবং আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়াল করি সেটা হলো FEV1 আর FVC এর একটা রেশিও আছে, এবং এই রেশিওটা কমে যাবে। নর্মালি এই রেশিওটা হলো 80%, যে দেখা যায় যে FEV1 হলো FVC 80%, কিন্তু যাদের অ্যাজমা বা COPD থাকে এদের ক্ষেত্রে এই রেশিওটা অনেক কমে যায়, 80%-এর থেকে 60%, 50% আরও কমে যায়। কারণ কেন? কারণ তাদের এক্সপ্রেশন, একটা কথাতে তুমি সবগুলো আমরা রাখতে পারবা, কারণ তাদের এক্সপ্রেশনটা প্রলং, স্লো। যখন এক্সপ্রেশন করতেছি এই এক্সপ্রেশনের প্রথম 1 সেকেন্ডে আমি যেটা ফেলাই ওইটা হলো FEV1। সো যেহেতু আমি ফেলাইতে পারতেছি না ঠিক মতো, যেহেতু আমার ব্লক আছে, সো FEV1টা কমে যাবে। 1 সেকেন্ডে আমি খুব বেশি এয়ার বের করতে পারবো না, সো FEV1টা আমার অনেক কম হবে। আর FVC যেটা আছে, FVCটা হয়তো বা ক্লোজ টু নর্মাল। কেন? আর আমি অনেকক্ষণ সময় নিয়ে আমি ফেলাবো, সো টোটালটা হয়তো খুব বেশি চেঞ্জ হবে না, অল্প একটু কমবে, কিন্তু প্রথম 1 সেকেন্ডে অনেক বেশি কমে যাবে। প্রথম 1 সেকেন্ডে যেটা কমবে, এটা কি বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে বুঝতে পারবে। আচ্ছা, আরেকবার বলছি। ধরো জিনিস ছিল এরকম যে আমার ধরো এক্সপ্রেশন নিতে ধরো 3 সেকেন্ড ধরলাম যে অ্যাজমা পেশেন্ট বা COPD পেশেন্ট তার 1 সেকেন্ড তার এক্সপ্রেশন করতে হয়তো বা তার 5 সেকেন্ড লাগে। আমি 3 সেকেন্ডে হয়তো বা 500 ml বের করি, সে হয়তো বা 5 সেকেন্ডে 400 ml বের করে। তাহলে এই যে 400 ml বের করতেছে ধরলাম এটা হলো তার ফোর্স ফাইনাল ক্যাপাসিটি, তাহলে তার কিন্তু ফোর্স ফাইনাল ক্যাপাসিটি আমার চেয়ে কম। আমার ধরলাম 500, তার হয়ে গেলো 400। আমি এই 500টা প্রডিউস করি 3 সেকেন্ডে, 500টা বের করি 3 সেকেন্ডে, সে এই 400টা বের করে 5 সেকেন্ডে, তাহলে তার ফোর্স ফাইনাল ক্যাপাসিটি কম। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আমি এই যে 500 বের করতেছি 3 সেকেন্ডে, এই 500-র মধ্যে দেখা যাবে 400 বের করতেছি আমি 1 সেকেন্ডে। প্রথম 1 সেকেন্ডে আমি 400 বের করে ফেলছি, পরে 2 সেকেন্ডে বাকি 100। কারণ প্রথম 1 সেকেন্ডেই বেশিরভাগ বাতাস বের হয়ে যায়, মানে 80% বের হয়ে যায় প্রথম 1 সেকেন্ড। কিন্তু তার ক্ষেত্রে প্রথম 1 সেকেন্ডে তার 80%ও বের হবে না, কারণ তার ব্লক আছে। দেখা যাবে এই 400 80% বের করতে তার 3 সেকেন্ড লাগতেছে, বেশি টাইম লাগতেছে। তার মানে কি তার প্রথম 1 সেকেন্ডে FEV1 অনেক কমে যাবে। দেখো আমাদের দুইজনের মধ্যে আমি চিন্তা করি যে আমার FEV1 হলো 400, FVC হলো 500, তার FVC হলো 400, তার FEV1 কত হবে ধরলাম 100। কেন? কারণ তার এই 400-র যে একটা 80% সেটা তার বের করতে 3 সেকেন্ড লাগতেছে। তাহলে প্রথমে 1 সেকেন্ডে সে খুব বেশি বের করতে পারবে না, তার এত ব্লক খুব বেশি বের করতে পারবে না, অনেক ফল করবে, সো তার FEV1 অনেক কমে যাবে। তাহলে আমার ক্ষেত্রে FEV1 FVC রেশিও হবে 400/500, মানে 80%। তার ক্ষেত্রে FEV1 FVC রেশিও হবে 100/400, তার মানে 25%।
কারণ এমনিতে সে অনেক স্লো হয়ে গেছে FEV1 হলো আমরা র্যাপিডিটি, মানে কত ফাস্ট। FVC মানে হলো টোটালটা, FVC হলো টোটালটা হয়তো খুব বেশি চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু সে অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে এই কারণে FEV1টা অনেক কমে যাবে। তার মানে নর্মাল মানুষের হচ্ছে ফার্স্ট 1 সেকেন্ডে ম্যাক্সিমাম টুকুন বের হয়ে যাবে। হ্যাঁ, তাই তো? আর যে অ্যাজমাটিক পেশেন্ট তার হতেছে যেহেতু অবস্ট্রাকশন বের হতে টাইম লাগে, অনেক টাইম লাগে বের হতে। দ্যাটস ওয়াই FEV1 FVC রেশিওটা ড্রাস্টিক্যালি ফল করবে। এখন তো টোটালটাই যতটুকু বের হওয়ার ক্যাপাসিটি, তার বের হওয়ার ক্যাপাসিটি কম এবং স্পিডও অনেক কম। হ্যাঁ, অবস্ট্রাকশন। হ্যাঁ, আমার FVC ধরো 500 ধরলাম, যদিও 500 না, নর্মালি FVC হলো 4000-এর উপরে, 4000 ml এর উপরে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, যত কম সংখ্যা নিয়ে খেলা যায় তত ইজি। আমার যদি 400 হয় FVC, তার ক্ষেত্রে হয়তো 500 হয়, তার ক্ষেত্রে 400, টোটালটা কম, কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, অল্প একটু কম। কিন্তু FEV1টা অনেক বেশি কম, কারণ আমরা ওই একটা স্পেসিফিক 1 সেকেন্ডে মাপি। এটা নেওয়ার মতো আর কি, টেস্ট আর T20-র মতো আর কি। ধরো জাভেদ আমার বেনিক ছিল, সে হলো টেস্টে খুব ভালো খেলে, সে 100 বলে 50 রান করে। T20 তো সে খেলতে পারবে না, তার 1 ওভার দেওয়া হবে, 1 ওভারে 6 বলে খেলে 3 রান করবে হয়তো। ঠিক আছে? সো অ্যাজমা COPD গুলো কাইন্ড অফ লাইক টেস্ট সিচুয়েশন। তুমি পেশেন্টকে খেলতে দিচ্ছ হলো T20, কিন্তু সে টেস্টের মতো খেলতেছে, স্লো, রান হচ্ছে না খুব বেশি। ঠিক আছে? FVC হলো তুমি টোটাল কত রান করছো, FEV1 হলো তুমি 1 ওভারে কত রান করছো, তোমার স্ট্রাইক রেট কত। যাই হোক, জাস্ট কাইন্ড অফ এক্সাম্পল। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে খুবই ভালোভাবে শিখতে হবে। এবং আমরা আরেকটা টেস্ট করি, এটা হলো তোমার প্রিলিমিনারি টেস্ট, FEV1 FVC। আজকে মনে খারাপ লাগতেছে ওর? না, মশা ধরতেছে। আরে আচ্ছা, যাই হোক, তোমার FEV1 FVC আমার প্রিলিমিনারি টেস্ট। এরপরে আমরা আরেকটা টেস্ট করি, কারণ কেন টেস্ট করতে হয় এরপরে, যে FEV1 FVC যে চেঞ্জটা, এটা অ্যাজমা এবং COPD একই রকম। দুটাতেই FEV1 কমে যায়, FVC কমে যায়, FEV1 FVC রেশিও অনেক ফল করে দুইটাতেই। সো অ্যাজমা COPD অ্যাকচুয়ালি FEV1 FVC-তে ডিফারেন্সিয়েট করা যায়। কী করার লাগে ডিফারেন্সিয়েট করার জন্য? সেটা হলো ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। যে একটা পেশেন্টের FEV1 FVC ধরো অনেক কম, তখন আমরা একটা ব্রঙ্কোডাইলেটর দিব, ধরো সালবুটামল দিব পেশেন্টকে, দেওয়ার পরে তার তো ব্রঙ্কাসও ডাইলেট করবে, তখন তার FEV1 FVC ইমপ্রুভমেন্ট হবে। একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হলে আমরা বলবো পেশেন্টের অ্যাজমা। COPD কিন্তু তোমার সালবুটামল বা এরকম ব্রঙ্কোডাইলেটর দিলে কিন্তু রিভার্স করে না খুব বেশি, খুব অল্প রিভার্স করে, একদম পার্শিয়াল রিভার্স করে। কিন্তু হ্যাঁ, কারণ হলো স্ট্রাকচারাল ড্যামেজ থাকে। COPD is more like a structural disease. Asthma is more like a functional disease. Asthma-তে কিন্তু খুব বেশি স্ট্রাকচারাল ডিফেক্ট নাই, একটু হাইপার সেন্সিটিভ, কিন্তু আবার নর্মাল চলে আসে। মানে COPD is more like structural, asthma is more like chemical. COPD হলো ফিজিক্স, asthma হলো কেমিস্ট্রি। যাই হোক, আমার এক্সাম্পল এটা খুবই ইম্পর্টেন্ট, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, কাইন্ড অফ এটা হলো মোস্ট লাইকলি একটা কনফার্মেটরি টেস্টের মতো। ঠিক আছে? অ্যাজমা COPD-তে আমরা বায়োপসি নিতে পারি, যে কোনো ডিজিজে বায়োপসি হলো কনফার্মেটরি, বাট পেশেন্টদের লাংসে বায়োপসি না খুব টাফ এইসব ডিজিজের জন্য। সো আমরা যেটা করি, কনফার্মেটরি টেস্টের জন্য ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট করি। অ্যাজমাতে হ্যাঁ, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। অ্যাজমাতে সিগনিফিক্যান্ট রিভার্সাল হয়, COPD-তে খুব নন সিগনিফিক্যান্ট রিভার্সাল হয় বা ইনসিগনিফিক্যান্ট রিভার্সাল হয়, খুবই ইম্পর্টেন্ট। এই টেস্টের প্রসিডিউর আছে, এই প্রসিডিউরটা আমরা আরেকবার আলাপ করবো, ঠিক কীভাবে আমরা এই টেস্টটা কন্ডাক্ট করবো, এটা পরে শিখবো না। তুমি আমার মনে হয় যে এখন এটা জানলেই হবে যে রিভার্সাল এবং সিগনিফিক্যান্ট রিভার্সাল। আচ্ছা, এগুলো হলো তোমার একদম স্পেসিফিক টেস্ট। কিছু নন স্পেসিফিক টেস্ট আছে। অ্যাজমাকে একটা ধরো অ্যালার্জিক রেসপন্স, তুমি তো বললা যে IgE বাড়ে,